রাতে খাওয়ার পর ছেলে আমার পাশে বসে হঠাৎ বলল, মা, আমি চাই আমাদের একটা বাচ্চা হোক। আমার হাত থেকে গ্লাস পড়ে গেল। সে আমার হাত ধরে বলল, আমি সিরিয়াস মা। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। সে আমার কোলে মাথা রেখে বলল, আমি চাই তুমি আমার সন্তানের মা হও। আমার পুরো শরীর কাঁপতে লাগল। সে আমার পেটে হাত রেখে বলল, এখানে আমাদের বাচ্চা বড় হবে। আমি তার হাত সরিয়ে দিতে চাইলে সে আরও চেপে ধরল। মা, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার গলা শুকিয়ে গেল। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমাদের বাচ্চা হলে সে তোর মতো সুন্দর হবে। আমি কিছু বলতে পারলাম না। সে আমার গালে হাত রেখে বলল, মা, আমি জানি এটা কঠিন, কিন্তু আমি তোমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে সংসার করতে পারব না। আমার চোখ জ্বলে ভরে গেল। সে আমার অশ্রু মুছে দিয়ে বলল, কাঁদিস না মা। আমি তোমার যত্ন নেব। তার কথায় আমার মাথা ঘুরছিল। সে আমার হাত নিয়ে তার বুকে রাখল। অনুভব করো, আমার হৃদয় কত জোরে কত বাজছে তোর জন্য। আমি তার হাত সরিয়ে দিতে চাইলে সে আমাকে জড়িয়ে ধরল। মা, আমাদের সন্তান হবে প্রেমের ফসল। আমার মনে হচ্ছিল যেন স্বপ্ন দেখছি। সে আমার কপালে চুমু দিয়ে বলল, মা, তুমি বিশ্বের সবচেয়ে সুন্দর মা হবে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সেন। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম সুব্রত সেন, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, অভিজিৎ আর পূজা। অভিজিৎ ২১ বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। পূজা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আজকে যে গল্পটা বলবো সেটা আমার জীবনের সবচেয়ে রহস্যময় অভিজ্ঞতা। এমন কিছু ঘটেছিল যেটা শুনলে তোমরা বিশ্বাস করতে পারবে না। কিন্তু আমি প্রতিটি কথা সত্যি বলছি। সেদিন রাতে আমি রান্নাঘরে কাজ শেষ করে বসার ঘরে এসেছি। অভিজিৎ টিভির সামনে বসে একটা সিনেমা দেখছিল। আমি তার পাশে বসতেই সে আমার দিকে তাকিয়ে বলল, মা, তোর কাছে একটা জরুরি কথা আছে গিয়ে। আমি ভাবলাম নিশ্চয়ই টাকার কোনো প্রয়োজন। বললাম, কি রে বলু। সে টিভি বন্ধ করে আমার দিকে ঘুরে বসল। তার চোখে এক ধরনের অদ্ভুত ভাব। বলল, মা, আমি চাই তুই আমার সন্তানের মা হবি গি। আমার মাথায় বজ্রপাত হল। কি বলছে? আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। অভিজিৎ আমার হাত ধরে বলল, মা, তুই ভাবিস না। আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগছে। কিন্তু আমি সিরিয়াস। আমার কণ্ঠস্বর কাঁপতে লাগল। বললাম, তুই কি বলছিস অভি? তোর মাথা খারাপ হয়েছে নাকি? সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, না মা, আমার মাথা একদম ঠিক আছে। আমি অনেক ভেবেচিন্তে এই কথা বলছি গু। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম কিন্তু সে আমার হাত শক্ত করে ধরে রাখল। মা, শোন, তুই জানিস আমি তোকে কতটা ভালোবাসি। তোর চেয়ে সুন্দর মহিলা আর দেখিনি। আর তোর স্বভাবটাও কত ভালো। যদি আমাদের একটা বাচ্চা হয় সে হবে পৃথিবীর সবচেয়ে ভালো বাচ্চা গু। আমার পুরো শরীর কাঁপছিল। কি করব বুঝতে পারছিলাম না। অভিজিৎ আমার পেটে হাত রাখল। এখানেই আমাদের বাচ্চা বড় হবে মা। কি সুন্দর হবে না? আমি তার হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম কিন্তু সে আরও জোরে চেপে ধরল। মা, তুই রাগ করিস না। আমি জানি এটা বুঝতে তোর সময় লাগবে। কিন্তু ভেবে দেখ, আমরা যদি একসাথে থাকি কত সুখে থাকব গু। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগল। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। অভিজিৎ আমার অশ্রু মুছে দিয়ে বলল, কাঁদিস না মা। আমি তোর সব যত্ন নেব। তুই কিছু নিয়ে চিন্তা করবি না গে। তার এই কথা শুনে আমার মাথা আরও ঘুরতে লাগল। সে আমার হাত নিয়ে তার বুকে রাখল। অনুভব কর মা, আমার হৃদয় কত জোরে বাজছে তোর জন্য। আমি তোকে ছাড়া বাঁচতে পারব না গি। আমি তার হাত সরানোর চেষ্টা করলাম কিন্তু সে আমাকে জড়িয়ে ধরল। মা, আমাদের সন্তান হবে খাঁটি প্রেমের ফসল। কোনো মিথ্যা বা ভণ্ডামি থাকবে না গি।
এই কথা বলে সে আমার কপালে চুমু দিল। তুই হবি বিশ্বের সবচেয়ে সুন্দর মা গু। ঠিক এই মুহূর্তে হঠাৎ দরজায় শব্দ হল। আমি চমকে উঠলাম। অভিজিৎ আমাকে ছেড়ে দিয়ে দরজার দিকে তাকাল। কে এত রাতে? আমি উঠে দাঁড়িয়ে দরজার কাছে গেলাম। বাইরে থেকে একটা মহিলার কণ্ঠস্বর ভেসে এল। দরজা খুলুন। আমি ডাক্তার রীতা সেনগুপ্তা। আমি ভয়ে ভয়ে দরজা খুললাম। একজন মধ্যবয়সী মহিলা দাঁড়িয়ে আছেন। তার হাতে একটা ব্যাগ। আপনি মিতালি সেন? জি হ্যাঁ গু। আপনার ছেলের জন্য এসেছি গু। আমি অবাক হয়ে গেলাম। আমার ছেলের জন্য? কেন? ডাক্তার ভেতরে এসে বললেন, আপনার ছেলে অভিজিৎ কি আজকে কোনো অদ্ভুত কথা বলেছে? আমার মুখ শুকিয়ে গেল। কিভাবে জানলেন? আমি একজন মনোবিদ। আপনার ছেলের বন্ধু রাহুল আমার কাছে এসেছিল। সে বলেছে অভিজিৎ তাকে বলেছে যে সে তার মায়ের সাথে গু। ডাক্তার কথা শেষ করার আগেই অভিজিৎ এগিয়ে এল। তুমি কে? আমাদের বাসায় কেন এসেছ? ডাক্তার তার দিকে তাকিয়ে বললেন, অভিজিৎ, আমি ডাক্তার রীতা। তোমার সাথে কথা বলতে এসেছি। আমার সাথে কথা বলার কি আছে? তুমি তোমার মায়ের কাছে যে কথা বলেছ সেটা নিয়ে গি। অভিজিৎ হেসে বলল, আমি কোনো ভুল কথা বলিনি। আমি আমার মাকে ভালোবাসি। এটা কি অপরাধ? ডাক্তার খুব ধৈর্য নিয়ে বললেন, ভালোবাসা অপরাধ না। কিন্তু কোন ধরনের ভালোবাসা সেটা গুরুত্বপূর্ণ। মানে? তুমি তোমার মায়ের প্রতি যে অনুভূতি রাখো সেটা একটা ছেলের মায়ের প্রতি থাকা উচিত। কিন্তু তুমি যা বলেছ গু। অভিজিৎ রেগে গেল। আমি যা বলেছি সেটা আমার মন থেকে বলেছি। আমি মিথ্যা বলিনি গু। কিন্তু এটা স্বাভাবিক না অভিজিৎ। কেন স্বাভাবিক না? আমার মা সবচেয়ে ভালো। আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। ডাক্তার আমার দিকে তাকালেন। আপনি কি লক্ষ্য করেছেন অভিজিতের আচরণে কোনো পরিবর্তন? আমি কাঁপা কণ্ঠে বললাম, হ্যাঁ। গত কয়েক মাস ধরে সে আমার সাথে অদ্ভুত ব্যবহার করছে। আমাকে অস্বাভাবিকভাবে কাছে পেতে চায়। আর কি কি? আমার ব্যক্তিগত জিনিসপত্র ঘাটে। আমার পেছনে পেছনে ঘোরে। আমি কোথাও গেলে জানতে চাই। ডাক্তার মাথা নাড়লেন। এটা একটা মানসিক সমস্যার লক্ষণ। অভিজিতের চিকিৎসা দরকার। অভিজিৎ চিৎকার করে উঠল, আমার কোনো সমস্যা নেই। আমি পাগল না। কেউ বলেনি তুমি পাগল। কিন্তু তোমার মনের অবস্থা ঠিক নেই গি। আমি ঠিক আছি। আমি শুধু আমার মায়ের একটা বাচ্চা চাই। এই কথা শুনে ডাক্তার গম্ভীর হয়ে গেলেন। অভিজিৎ, এটা একটা বিপজ্জনক চিন্তা। তুমি নিজেও বুঝতে পারছ না যে তুমি কি বলছ। আমি পারফেক্ট বুঝতে পারছি। না, তুমি পারছ না। তোমার মধ্যে অডিপাস কমপ্লেক্সের লক্ষণ দেখা যাচ্ছে গি। এটা আবার কি? এটা একটা মানসিক অবস্থা যেখানে একটা পুরুষ সন্তান তার মায়ের প্রতি রোমান্টিক অনুভূতি পোষণ করে কি। অভিজিৎ হঠাৎ শান্ত হয়ে গেল। মানে আমার মতো আরও মানুষ আছে? হ্যাঁ। এটা একটা পরিচিত সমস্যা। কিন্তু এটার চিকিৎসা আছে গু। আমার চিকিৎসার দরকার নেই। দরকার আছে অভিজিৎ। তুমি যদি এভাবে চলতে থাকো তাহলে তোমার আর তোমার পরিবারের ক্ষতি হবে গু। আমি এগিয়ে গিয়ে অভিজিতের হাত ধরলাম। বেটা, ডাক্তার আন্টি ঠিকই বলছেন। তুমি চিকিৎসা নাও। অভিজিৎ আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমিও তাদের কথায় বিশ্বাস করছ? আমি তো তোমার ভালোর জন্যই চিন্তা করছি গু। না বেটা, তুমি ভুল ভাবছ গু। কিসে ভুল? আমি তোকে ভালোবাসি, এটা ভুল? ডাক্তার আমার কাঁধে হাত রেখে বললেন, আপনি ঠিক বলেছেন। অভিজিৎ, ভালোবাসার অনেক ধরন আছে। একটা ছেলের মায়ের প্রতি যে ভালোবাসা থাকে, একটা স্বামীর স্ত্রীর প্রতি যে ভালোবাসা থাকে, এই দুটো এক জিনিস না গে। তাহলে আমার ভালোবাসা কোন ধরনের? তুমি তোমার মাকে একজন নারী হিসেবে দেখছ। এটাই সমস্যা গু। অভিজিৎ একটু চুপ করে রইল।
তারপর বলল, আমি যদি চিকিৎসা নিই তাহলে কি হবে? তোমার এই অনুভূতি কমে যাবে। তুমি তোমার মাকে একজন মা হিসেবেই ভালোবাসতে পারবে কি? আর আমাদের বাচ্চার কথা? সেই চিন্তা তোমার মাথা থেকে চলে যাবে গু। অভিজিৎ আমার দিকে তাকাল। মা, তুই কি চাস আমি চিকিৎসা নিই? আমি চোখের পানি মুছে বললাম, হ্যাঁ বেটা। আমি চাই তুমি সুস্থ হও। ঠিক আছে, আমি চিকিৎসা নেব। ডাক্তার হাসলেন। এটা খুব ভালো সিদ্ধান্ত। আমি তোমার জন্য একটা থেরাপি প্ল্যান করব গু। পরের দিন থেকে অভিজিৎ নিয়মিত ডাক্তারের কাছে যেতে লাগল। প্রথম দিকে সে একটু অস্বস্তি বোধ করত, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল যে তার চিন্তাভাবনা ঠিক ছিল না। ডাক্তার বলেছিলেন এই সমস্যা মূলত হয় যখন একটি ছেলের বাবার সাথে তার সম্পর্ক ভালো থাকে না। আমাদের ক্ষেত্রে সেটাই ঘটেছিল। সুব্রত সব সময় কাজে ব্যস্ত থাকত। অভিজিতের সাথে তেমন সময় কাটাত না। 3 মাস থেরাপি নেওয়ার পর অভিজিতের অবস্থা অনেক ভালো হল। সে আর আমার প্রতি সেই ধরনের অনুভূতি রাখত না। একদিন সে আমার কাছে এসে বলল, মা, আমি তোর কাছে মাফ চাই। আমি যা বলেছিলাম সেটা একদম ভুল ছিল। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, তুমি অসুস্থ ছিলে বেটা। এখন তুমি ভালো হয়ে গেছ। এটাই যথেষ্ট। আমি একটা কথা বলবো মা? বল। আমি একটা মেয়েকে পছন্দ করি। আমি অবাক হয়ে গেলাম। সত্যি? হ্যাঁ। তার নাম প্রিয়া। আমার ক্লাসমেট। তাহলে তো খুব ভালো কথা। তুই কি তার সাথে পরিচয় করতে চাবি? আমি হেসে বললাম, অবশ্যই। আমি খুব খুশি হব। পরের সপ্তাহে অভিজিৎ প্রিয়াকে বাসায় নিয়ে এলো। সে একটি খুব ভালো মেয়ে। ভদ্র, শিক্ষিত এবং পারিবারিক মূল্যবোধে বিশ্বাসী। আমি